নমস্কার, আমি অজয় স্যার বলছি। আজকে এসে গেছি একটা বিশেষ টপিকস নিয়ে। ইংরেজি আমরা কী করে সহজে শিখব আর সহজে শেখাতে পারবো। আমি বলছি স্কুল, কলেজ, অল এডুকেশনাল ইনস্টিটিউশন যত আছে শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত হেডমাস্টার মশাই, মাস্টারমশাই, প্রিন্সিপাল, all educationists should give proper attention about these topics. আমি এখানে লিখেছি ইংরেজকে তাড়িয়েছি, ইংরেজিকে তাড়াইনি। ইংরেজি কি জয়, বিশ্ব স্বীকৃত ভাষা, ইংরেজিকে আর নেই কোনো ভয়। ইংরেজি নিয়ে মানুষকে আর বোকা বানানো নয়, সারা বিশ্বে কৃষ্ণ পদ্ধতিতে যেন ইংরেজি শিক্ষা হয়। নতুন একটা পদ্ধতি, কৃষ্ণ পদ্ধতি আমি আমার নিজের থেকে আবিষ্কার করেছি এবং সেই জন্যই বলেছি ভাষার দুনিয়াতে এই প্রথম ইংরেজি শিক্ষার সহজতম পদ্ধতি। কেন শুধু শুধু ছেলেমেয়েদেরকে আপনারা বোকা বানাচ্ছেন? ইংরেজি শেখানোর নাম করে এত টাকা লুটছেন কেন? এত টাকার প্রয়োজন আছে নাকি শিক্ষাটাকে বিস্তার করার প্রয়োজন আছে? যে বিদ্যাসাগর বাংলাকে ধন্য করেছিলেন, কত টাকা নিয়ে ইংরেজি শিখেছিলেন? যে বিবেকানন্দ আমেরিকায় শিকাগো ভাষণ দিতে গিয়ে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলেছিলেন এবং ইংরেজিতে কতক্ষণ ধরে উনি বক্তব্য রেখেছিলেন, তিনি কত লাখ কত টাকা দিয়ে ইংরেজি শিখেছিলেন। সেরকমভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলি লিখে, I had gone a begging from door to door in the village path when thy golden chariot appeared in the distance like a gorgeous dream and I wondered who was the kings of all kings. এভাবেই তিনি শেষ করেছিলেন আরো 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 অনেক লেখা দিয়ে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি কত লাখ টাকা দিয়ে ইংরেজি শিখেছিলেন। মাস্টারমশাইরা, শিক্ষক মশাইগণ, প্রিন্সিপালগণ, স্কুলের যত শিক্ষক আছেন সবাইকেই আমি অত্যন্ত বিনম্র চিত্তে বলছি, আপনারা ইংরেজিকে নিয়ে মানুষকে আর বোকা বানাবেন না। আমি এখানে সহজভাবে বলতে চেয়েছি কৃষ্ণ পদ্ধতির কথা। সেটা কী পদ্ধতি? চলে আসি আমার পদ্ধতিতে। আপনারা যেভাবে শেখাচ্ছেন বা যত ইংরেজি গ্রামার বই আছে সবগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টোভাবে ছেলে মেয়েদেরকে শেখানো হয়, যার ফলে তারা বিবেকে পড়ে। কারণ হচ্ছে আওয়ার পারপাস ইজ টু মেক কমপ্লেক্স থিংস সিম্পল, নট টু মেক সিম্পল থিংস কমপ্লেক্স। জটিল জিনিসকে সহজ করাই আমাদের কাজ, সহজকে জটিল করা নয়। তো আমি বলতে চেয়েছি আমরা হাতের আঙুলের মাধ্যমে কী করে ইংরেজিকে সহজে শেখানো যায় সেই কথাটা আমি এখানে বলতে চেয়েছি। আমাদের হাতে 5টা আঙুল আছে। ছোট আঙুল, তারপরটা যেটাকে আমরা লিটল ফিঙ্গার বলে থাকি, তারপরে রিং ফিঙ্গার, তারপর আই ফিঙ্গার, এটা এস ফিঙ্গার, এটা এইচ ফিঙ্গার, এরকম নাম দেওয়া আছে ক্রিস। এই 5টা আঙুল কেউ যদি বুঝে যায়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সে ইংরেজিতে ঝড়ের বেগে কথা বলবে। আপাতত কিছু না পারলেও তার নিজের কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য সে অনায়াসে সহজে ইংরেজি বলতে পারবে। কেন না, যেটাকে লিটল ফিঙ্গার বলেছি তাকে আমি বলেছি কিং ফিঙ্গার। এখানে টবের মাধ্যমে দেখানো হয়েছে কিং ফিঙ্গার। কিং মানে কে? রাজা। ছোটকে ছোট না বলে যে রাজা আমরা বলি, সম্মান দিয়ে বলি, অসুবিধা কোথায়? কেন ছোটকে আমরা রাজা করতে চাই? আর এখানে রাজা হলেন কে? না, ভগবান। তাই আমরা হলাম প্রজা। তো সুতরাং ছোটকে ছোট না বলে যদি ভাবে তাকে রাজকীয় সম্মান দিয়ে থাকে তাহলে অসুবিধা কিছু নেই। আর রাজারাই কী করেন? প্রজার মঙ্গল কামনা করেন, প্রজার দীর্ঘায়ু কামনা করেন, দীর্ঘ জীবন কামনা করেন। তাই আমি বলতে চেয়েছি এটাকে অপটেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, আপনি দীর্ঘজীবী হন। আরে মশাই, আপনি যদি না বাঁচেন তা আপনি খাবেন না, যাবেন না, ঘুমাবেন না, খেলবেন না, কি কাজ করবেন সেটা তো পরে আসবে। যদি আপনি নাই বাঁচেন
তাহলে বাঁচার কথাটা কোন সেন্টেন্সে বলা হয়? অপটেটিভ সেন্টেন্সে বলা হয়, মে ইউ লিভ লং। তাই বাচ্চাদেরকে জেনারেলি আমরা সে আই ইট রাইস, আই ডু নট ইট, আমি ভাত খাই, আমি খাই না, এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করা হয়। কিন্তু আই ইট রাইস এখানেও 3টে শব্দ আছে, আর আই মে গড ব্লেস ইউ এখানেও 3-4টে শব্দ আছে। তাহলে কেন আমরা মে গড ব্লেস ইউ দিয়ে শুরু করব না, যে ভগবান প্রথমে আশীর্বাদ করুক, যেমন আমরা মন্দিরে প্রণাম করে সব জায়গাতে কাজে কর্মে যাই, তাহলে আমরা যদি বাক্যটাও যদি আমরা ভগবানকে স্মরণ করে বাকি সেন্টেন্সগুলোর দিকে যাই, তাহলে অসুবিধা কোথায়? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কেন আমরা এইভাবে শিখছি না, আর কেন শিক্ষক মশারা মাস্টার মশারাও এইভাবে শেখাচ্ছেন না? তাহলে যদি আমরা এটাকে কিং ফিঙ্গার বলি, তাহলে তার এক্সাম্পল কি? মে গড ব্লেস ইউ। তার এক্সাম্পল কি? মে ইউ লিভ লং। তাহলে এই ধরনের বাক্যগুলো কিন্তু অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। তাই যত বাক্য আছে এরকম ধরনের বাক্য, তাহলে সেটাকে আমরা কিং ফিঙ্গার বলে ফেলছি। তারপরেই আসছে কি না, যদি সে বাঁচে তবেই তো আপনার আদেশ উপদেশ বা অনুরোধ মানতে শিখবে, নাই যদি বাঁচে তাহলে কে শেখাবে, কী শিখবে? তাহলে সেই জন্য কিন্তু পরেরটাকে আমি রিং ফিঙ্গার বলেছি। কারণ রিং ফিঙ্গার আমরা যে কোনো শুভ কাজে আঙুলটা এই আঙুলে পরানো হয়, কেন? যাতে সে অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট মানতে শেখে। সেই জন্য এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আর পরেরটাই কি? আই, সবচেয়ে বড় বিস্ময়, তাই সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি পৃথিবীতে সবচেয়ে বড় বিস্ময়। আমি ভাবতে পারি হয় আমি খুব সুখী অথবা আমি খুব দুঃখী। এখানে দেখুন, একটা বাচ্চা কাঁদছে আর একটা বাচ্চা হাসছে। তার মানে কি? হয় মানুষ জীবনে হয় সে দুঃখী অথবা সে সুখী। যত দুঃখমূলক বা সুখমূলক বাক্য আছে সবাই বিস্ময়মূলক বাক্যের মধ্যেই পড়ে যায়। তাই আমি এটাকে আই ফিঙ্গার বলেছি। দেখতে আমাদের এবং আইটাও, আমাদের এই আঙুলটা দেখুন, এটাও দেখতে ইংরেজিতে আইয়ের মতনই। আই যেমন সোজা হয়ে থাকে একটা সোজা লাইনের মতন, তাহলে আমাদের এই মাঝের আঙুলটাও কিন্তু সোজা লাইনের মতনই। তাই আমি এটাকে আইটাকে দেখতে আইয়ের মতন বলে থেকে আই ফিঙ্গারই বলে দিয়েছি। তারপরে আসছি আমি এসি, অর্থাৎ সেন্স অফ কোশ্চেন। এইটা যদি আমার এই তোমার নাম কি, এই তুমি কোথায় থাকো, এই তুমি দাঁড়াও, এরকমভাবে আমরা সাধারণত এই আঙুলটা আমরা এটা এই বুড়ো আঙুল বা লিটল ফিঙ্গার বা অন্যান্য আঙুল ইউজ করি না, আমরা কিন্তু এই আঙুলটা ইউজ করি। তোমার নাম কি? তাহলে যখন ভাষা ছিল না, আবিষ্কার হয়নি, তখন কি মানুষ কথা বলতো না? তখন মানুষ কথা বলেছে। তো তাহলে এই এসের মধ্যে পড়ে যাচ্ছে। আর এইচ, যেটা বুড়ো আঙুল, বুড়োকে বুড়ো না বলে যদি একটু সম্মান দিয়ে বলি, অসুবিধা কোথায়? যেমন সিনিয়র সিটিজেন বা যারা বুড়ো বয়স্ক তাদেরকে আমরা সম্মানীয় ব্যক্তি বলি। তাহলে এখানেও তেমনি বুড়োকে বুড়ো না বলে যার সম্মানীয় আঙুল বলা হয়েছে, তাই এটাকে আমি অনার ফিঙ্গার বলে আমি এটাকে চিহ্নিত করেছি। কেন? তাতে করে আমরা আমাদের কাজগুলো সেরে নিতে পারবো। কীরকম কাজ? যত হামূলক বাক্য বা নামমূলক বাক্য আছে এই বুড়ো আঙুল দিয়ে আমরা চিহ্নিত করি। তাই এখানে আমরা এই বুড়ো আঙুলটা দিয়ে দেখিয়েছি। আর যদি আমরা ইয়েস হয়, কোনো কাজ যদি আমরা করবো বলবো হ্যাঁ বলে বলি, তখন কিন্তু এটা এই বুড়ো আঙুলটা এইদিকে থাকে, উপর দিকে ওঠানো হয়, দ্যাট ইজ ইয়েস। সেই জন্য কিন্তু ছবিতে এখানে ইয়েস করা আছে। আর যদি আমরা নিচের দিকে করি তখন তাকে বলা হবে নো, তাহলে কাজটা করবো না। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ মতনই হবে। যদি আমি দিল্লি যাও ভাবি, তাহলে আমাকে সেইভাবে ট্রেন ধরার প্রস্তুতি নেওয়া, যা 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 করার দিল্লি যাওয়ার জন্য যা করা তা করতে হবে। যদি না যাই তাহলে না করার জন্য তোমরা যেভাবে না যাবো না যখন, তাহলে সেটা নিয়ে ভাববো না, সেটা নিয়ে কোনো প্রশ্ন আসছে না। তাই এই বুড়োগুলো আমরা যদি সাংকেতিক হবে হ্যাঁ এটা না এটা, তাহলে যত অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে তাহলে সবাই কিন্তু এই ইয়েসের মধ্যে পড়ে যায়। আর যত নেগেটিভ সেন্টেন্স আছে সবাই কিন্তু নো এর মধ্যে পড়ে যায়। তাই আমি কে আর আই এস এইচ এই 5টা সেন্টেন্স এই পৃথিবীতে আছে, তার বাইরে 6টা সেন্টেন্স নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো স্টুডেন্ট, কোনো ইন্টারেস্টেড লার্নার যদি 5টা আঙুলের মানে বুঝে যাবে, তাহলে সে
যে কোনো সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে। তাই ক্রিস, ক্রিস মিনস ইংলিশ। কেন কৃষ্ণ ভগবান আমরা জানি, আর না কৃষ্ণা কথাটা মানে কি এখানে লেখা আছে দেখুন, এনে এনে ফর নাও এবেল। যদি ক্রিসটা সে বুঝে যাবে তাহলে এনে ফর নাও এবেল, নাও এবেল টু রিড, টু রাইট, টু আন্ডারস্ট্যান্ড, টু স্পিক ফ্লুয়েন্টলি। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ কৃষ্ণা। তাই আজকের ভিডিওতে আমি এখানে এটুকু বলে রাখছি যে 5টা আঙুলকে যদি আমরা বুঝে যাই তাহলে আমরা ইংরেজিটাকে সহজভাবে বুঝে যাব। এবং যখন কোনো ভাষা আবিষ্কার হয়নি তখন যেমন সাংকেতিক চিহ্নের মাধ্যমে দুটো হাত তুলে যেমন আসে, এখানে একজন গুরুদেব আশীর্বাদ করছেন, তাই আশীর্বাদমূলক বাক্য হয়ে গেল, কামনামূলক বাক্য হয়ে গেল। এখানে অনুরোধ করা হয়েছে তাই রিকোয়েস্টমূলক বাক্য হয়ে গেল। এখানে কাঁদছে এবং হাসছে তাই কান্না আর হাসি নিয়ে আমাদের এই জীবন চলে, তাই সেই রকম ধরনের বাক্য এক্সক্লামেশন আইর মধ্যে পড়েছে। আর যত প্রশ্ন আমাদের মনে আসে সেটাকে আমরা এসের মধ্যে বলেছি, আর হ্যাঁ বা নার জন্য আমরা এইচ বলেছি সাংকেতিকভাবে। তাই এটাকে কৃষ্ণ পদ্ধতিতে ইংরেজি শেখালে আমাদের আধ্যাত্মিক ভাবধারা উন্নত হবে এবং এটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় পরিপূর্ণ হবে। এবং এটাকেও আবার টবের মাধ্যমে বলা হয়েছে, এটা কে মানে লিটল ফিঙ্গার, এটা আর মানে রিং ফিঙ্গার, যেটা কে যেটা অবজেক্টিভ সেন্টেন্স বোঝায়, আর সেটা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়, আর আই যেটা মাঝামাঝি দেখুন আই রাখা আছে, হয় একটা মেল অথবা একটা ফিমেল কিছু কথা বলছে। উনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, কৃষক হতে পারেন, পাইলট হতে পারেন, যা খুশি হতে পারেন। কিছু কথা বলতে গেলে চলতে গেলে কথা বলতেই হয়। তাই কিছু কথা তারা বলছেন এবং সেটা এ থেকে জেড পর্যন্ত মাত্র 26টা অক্ষর। These 26 letters are given to the whole world. So why should I be afraid of English? কেন ইংরেজিটাকে নিয়ে এরকমভাবে ব্যবসা করা হবে? কেন ইংরেজিটাকে নিয়ে মানুষকে বোকা বানানো হবে? কেন প্রতিটা বাংলা মিডিয়াম স্কুলের সঙ্গে সঙ্গে প্যারালাল ইংলিশ মিডিয়াম দেওয়া হবে না? তাই আমার প্রশ্ন, যেন এইভাবেই ইংরেজি শেখানো হয়। এই যে আই বললাম, তাহলে প্রশ্ন আমার যেটা এস, এই আঙুলটা দিয়ে আমরা প্রশ্নমূলক বাক্য বলে থাকি, তাই এস এখানে বলা হয়েছে, আবার এখানে এইচ বলা হয়েছে ইয়েস আর নোর মাধ্যমে। তাই আজকের ভিডিওতে আমরা এই 5টা আঙুল নিয়ে কৃষ্ণ কথাটা জানলাম। পরের ভিডিওতে আমরা আর বিশদভাবে জানবো এবং তার সঙ্গে বলে নিই, যেমন এখানে ফ্লেক্সে যেমন দেখতে পাচ্ছেন, এটাকে বোঝার জন্য ছোট আকারে একটা বই পাওয়া যাচ্ছে। আমি অজয় স্যার বলছি, আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, তাও বলে দিচ্ছি 6289626775। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন করুন, আমি উত্তর দেব। আর এই ছোটো বইয়ের মাধ্যমে এই কথাটা ছোট করে ব্যাখ্যা করা আছে। আবার যাদের বিশদ আগ্রহ আছে তাদের জন্য একটু বড় বই রয়েছে, 24 পাতার একটা বড় বই রয়েছে, আর এটা 8 পাতার একটা রয়েছে একটা ফোল্ডার, তাতে করেও তার কাজ চলে যাবে, ইংরেজি বলতে পারবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই কোনো প্রয়োজন হলে আমাকে আপনারা ফোন করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। 24 ঘন্টায় এই 24টা অক্ষর, কেন 26টা অক্ষর 24টা কেন বললাম, এখানে দেখুন ঘড়ির মাধ্যমে ঘড়িতে বলা আছে, এখানে কিন্তু এখানে এক্স পর্যন্ত দেওয়া আছে, এখানে ওয়াই জেড আছে, কিন্তু এখানে এক্স দেওয়া আছে, ওয়াই জেড নেই। কেন এখানে কাঁটা, এই যে ঘড়ির যে কাঁটাটা আছে তার মধ্যে কিন্তু ওয়াই বুঝে যাচ্ছে, আর জেড ক্লকে এখানে জেড দেওয়া আছে, জেড বুঝে যাচ্ছে। তাই কাঁটার মধ্যে ওয়াই আর জেড আছে বলে আমি এখানে ওয়াই আর জেড দেওয়া হয়নি। আর ওয়াই জেডের আমরা আকর্ষণীয়ভাবে বলেছি যে ওয়াই জেড মানে কি, ইউর জেল টু অলমাইটি, ওয়াই জেডের পরে এ আসে। আবার আমার কোনো ছাত্র বলছিল যে স্যার ওয়াই জেড মানে বলতে পারে ইউ জিরো উইথ রেসপেক্ট টু ইউনিভার্স। আমরা নিজেরাই শূন্য, মহাশূন্যের কাছে, মহাপৃথিবীর কাছে, মহাবিশ্বের কাছে আমরা শূন্যই। তাই ইউ জিরো উইথ রেসপেক্ট টু ইউনিভার্স, এই সেন্স ইউ জেড, তাই এটাকে ওয়াই জেডটাকে আমরা এখানে বাদ দিয়েছি। তাই একটা ঘড়ির মাধ্যমে কী করে ইংরেজি শেখা যায় এবং হাতের মাধ্যমে কী করে ইংরেজি শেখা যায় পরের ভিডিওতে আবার আমি বলবো। আর যদি আগ্রহ থাকে তাহলে ছোটো বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং একটা বড় বই সংগ্রহ করে নিতে পারেন। তাতে করে আপনাদের স্কুলের কলেজের পড়াশুনো ইংরেজি শেখার জন্য কোনো চিন্তা করতে হবে না। নমস্কার, আজকের মতন আসছি। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।